গায়ে বোঁটকা গন্ধ। এদের এই যে সমস্ত বিপ্লবের নামে বিচিত্র পোশাক আশাক পরে বিচিত্র চেহারা নিয়ে হয় যাদবপুরের এডবি বাস স্ট্যান্ড অথবা যন্তর মন্তরে পৌঁছানো, এগুলো দিয়ে না মানুষের কাছাকাছি পৌঁছানো যায় না। এটা যে কবে এরা শিখবে আমি কিছুতেই বুঝতে পারছি না। এই সমস্ত উৎকট বিচিত্র প্রাণী জীবগুলোকে আমার প্রশ্ন যে তোরা খাস কি করে, কে তোকে খাওয়ায়? এই যে চরিত্রগুলো যেগুলো যন্ত্র মন্ত্রে ঘুরে বেড়াচ্ছে, সেই চরিত্রগুলোর প্রত্যেকটার একটা করে গোয়েন্দা রিপোর্ট তৈরি আছে। যে নিট নিয়ে প্রশ্ন, সেই নিটের দ্বিতীয়বার পরীক্ষা হয়ে কাউন্সিলিংও বোধহয় শুরু হয়ে গেছে বা আজকালের মধ্যে হবে। মমতা, উদ্ধব এরা সবাই ভাবছে যে আমাদের এখন খবর হতে গেলে, এরা সব খবর হওয়ার আহ উত্তেজনায় এখন আরশোলাদের সঙ্গে ডানা মেলবার চেষ্টা করছে। এর ছাড়া আর কোনো কারণ নেই। পিসির ধনে পোদ্দারি মারছে ভাইপো, এটাই নিয়ম। যুগ যুগান্তর ধরে যবে থেকে ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে, কোনো রকম ছেঁচড়া নিজের এলাকায় যদি পাবলিসিটি পাওয়ার জন্য এরকম বাঁদরামো করে বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভার বিরুদ্ধে, এটাই ভেতরে এটাই করা হয়। এবারে সেই ছবিটা ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্টে লাগিয়ে দেবেন বেলেঘাটা এলাকাতে, তো কুণাল ঘোষ বড় নেতা হয়ে গেল, ওরই তো লাভ হয়েছে। যে পশ্চিমবঙ্গে একজন সাংসদ রাস্তা দিয়ে রক্তাক্ত হয়ে দৌড়ে দৌড়ে গেছে, তার নাম খগেন মুর্মু, কি বাতেলা মারে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েটা। ভারতবর্ষের কোথাও হয়নি যে একজন সাংসদ রক্তাক্ত অবস্থায়, তিনি ত্রাণ দিতে যাচ্ছিলেন এক জায়গায়, রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলতে বলতে, মানুষকে ঢপ মারতে মারতে, বাতেলা মারতে মারতে এমন একটা জায়গায় চলে গেছে, এবং এদের যারা সমর্থক এবং বামপন্থীরা সেগুলো এতটাই জানোয়ার যে তাদের হাতে এটা দৃষ্টিতে আসে না যে যে কোনো সময় বামপন্থীদের সরকার এসইউসিআই এর ছেলে মেয়েদের কেসি দাসের সামনে এরকম করেই পেটাতো। যে কোনো কেউ পার্লামেন্টের মতো একটা অতি সংবেদনশীল একটা জায়গাতে ঢোকার চেষ্টা করবে, তো ওদেরকে গায়ে মাখন দিয়ে চাটবে নাকি সরকার বা দিল্লি পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা যে কোনো সমাবেশে মানুষের ভিড় হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটাও যদি না হয় তাহলে আর কি অবশিষ্ট রইল মমতা বন্দ্যোপাধ্যায়? এইটুকুই অবশিষ্ট আছে, বাকি তো আর কিছু নেই। অতএব ওদের ভেতরকার মধ্যে কার সঙ্গে কি তুলনা কি না, আমি তার মধ্যে যেতে রাজি নই। দ্বিতীয় কথা হচ্ছে যে আহ, আমি জানি না যে এই বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবে এই সভা আটকানোর প্রচেষ্টা হয়েছে কিনা। বিভিন্ন জায়গা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে এবং সেই বিতর্কের কারণে হয়তো আদালতে গিয়েছিল, কিন্তু সভা আটকানোর কোনো বিষয় তো মনে হয় না। আহ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন, তিনি আজ পর্যন্ত যতবার সভা থেকে রাজনীতি ছেড়েছেন বা রাজনীতি ছেড়ে দেওয়ার আহ, প্রতিজ্ঞা করেছেন, বদলা নেওয়ার আহ, প্রতিজ্ঞা করেছেন, তার কোনোটাই হয়নি, বরং ধীরে 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 সবকিছু খারাপের দিকেই গেছে। হ্যাঁ, এটা এক ধরনের ঔদ্ধত্য। এই ধরনের কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোয়নি, বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। তো এটাই প্রমাণ করে যে মানে আহ, এটাকে বলে হচ্ছে, বাংলা খুব খারাপ ভাষা বললে এটাকে বলে পরের ধনে পোদ্দারি। হ্যাঁ, এটা পিসির ধনে পোদ্দারি মারছে ভাইপো। ওর ডাকে একটা লোকও আসে না, ওর চ্যালেঞ্জে কোনো কিছু হয়ও না। আর যতবার রাজনীতি ছাড়ার কথাও বলেছে, তাতে এতদিনে ওকে রাজনীতি ছেড়ে সন্ন্যাস নিয়ে হিমালয়ে যাওয়া উচিত ছিল। তো তারপরে যবে আবার এই সমস্ত পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস, তারপরে আহ তারা আবার ক্ষমতায় ফিরবে, তারপরে সুদে আসলে উসুল করবে, মনে হয় না ততদিন আমার অন্তত দেখার সুযোগ হবে, আমার যা বয়স। প্রসেনজিৎ দা, একটা কথা বলবো, এই সিমিলারিটি কদিন আগেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলেছিলেন তিনি, যে স্বরাষ্ট্রমন্ত্রীর কে বাংলা কোথাকার বাপ আছে তিনি দেখে নেবেন। আবারও সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই তার মুখে উঠে। না, ওই কি বলবো আর, মানে এইগুলো একটা মানে অত্যন্ত মানে অর্থহীন রাজনীতি। এটাকে কোনো রাজনীতি বলা হয় না। দেখো, মজার কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা যারা জেলে যাবেন তারা
বীরের সম্মান পাবেন, সবাইকে ফুলমালা দিয়ে বরণ করা হবে। তো তাই যদি হয় তাহলে অভিষেকের জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হলে দৌড়ে দৌড়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে রক্ষা কবচ নেওয়ার কি, আদালতে যে কেউ যেতেই পারে, কিন্তু কর্মীদের বলছেন এক কথা, নিজের ভাইপোর ক্ষেত্রে আহ, লক্ষ লক্ষ টাকা খরচা করে আদালত থেকে রক্ষা কবচ নেওয়ার চেষ্টা। তো যদি সাধারণ কর্মী জেল থেকে বেরিয়ে এলে আহ ইয়ের মর্যাদা পায়, বীরের মর্যাদা পায়, তাহলে তো সত্যি করেই জেল থেকে বেরিয়ে এলে অভিষেক ব্যানার্জি যুবরাজের মর্যাদা বাস্তবে পেয়ে যাবেন। তো যান না একবার, যেতে আপত্তিটা কি ওনার জেলে এত? এটা নিয়ে আম, রক্ষা কবচ, ওটা নিয়ে রক্ষা কবচ, মাঝরাত্রিরে রক্ষা কবচ, ভোরবেলায় রক্ষা কবচ, এর তো কোনো দরকার নেই। তাহলে কর্মীদের ক্ষেত্রে এক রকমের মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপোর ক্ষেত্রে আর এক রকমের, এটা আর আমি বুঝি না রাজনীতি কাকে বলে। এই যে একদম আপনি দ্বিচারিতার কথা বলছেন, অন্যদিকে কিন্তু নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আমি কোট আনকোট বলবো, মুখ্যমন্ত্রী বলছেন যে ওকে আমি কাউন্টার করব না। ও অনেক বড় বড় কথা বলে, তবে একটাই কথা বলবো, ওর বাপের নাম যদি ঠিক থাকে তাহলে আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়বে। আপনার কি ধারণা স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? এখন কথা কোট আনকোট কি হয়েছে না হয়েছে সেসবের মধ্যে আমি যাওয়ার বিষয় নয়। এখানে একটাই হচ্ছে স্টোরি পয়েন্টটা হচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি লড়াই করবেন কিনা, আর করলে তার পরিণতি কি দাঁড়াবে, মানে নির্বাচনী ফলাফলে, সেটা একজন রাজনৈতিক নেতা হিসাবে শুভেন্দু অধিকারী সেই চ্যালেঞ্জটা দিয়েছেন। তো এটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। ওই কথায় কথায় সুদে আসলে উসুল করবো এই ধরনের এইগুলোর কোনো মানে হয় না, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এগুলো তো আর কেউ বাজারে ওই সুদ যারা খাটায় সেই রকম মহাজন তো আর কেউ নয়। অতএব এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নয়। রাজনৈতিক স্টেটমেন্ট বরং এটাই, হ্যাঁ, অভিষেক ব্যানার্জির ওইটা একটা রাজনৈতিক স্টেটমেন্ট যে আমরা ফিরে আসবো, ফিরে ন্যাচারালি যে কোনো রাজনৈতিক দল তারা তো এটা বলতে পারে না যে আমরা শেষ হয়ে গেলাম। তো তাদের লড়াই চলবে, ফিরে আসবে আসবে না সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এটাও তো একটা রাজনৈতিক বক্তব্য মুখ্যমন্ত্রীর, যে ডায়মন্ড হারবারে লড়ুন, তারপরে দেখা যাবে কি হবে না হবে, তখন বোঝা যাবে যে এটা সুদে আসলে হলো না কি হলো। সুচিন্তিতা, দল হারতেই কিন্তু 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছেন, যোগ দিয়েছেন এনসিপিআই তে। তবে যে গুটি কয়েক মানুষ এখনো মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েনি, তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই থেকে ফিরে আসার পর তার গলায় ঝরে পড়লো আক্ষেপের সুর। সোশ্যাল মিডিয়ায় একদম বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বক্তা তালিকায় নাম না থাকায় এক প্রকার ক্ষোভ উগরে দিলেন তিনি। কালীঘাট সূত্রই দলকে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো লিখেছেন যে সৌগত ছাড়া নাম ছিল সবার, উপাসনা এবং প্রিয়াঙ্কাদের, তবে তারা অনুপস্থিত থাকায় তিনি বলা শুরু করেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে চলে আসা, তিনি চুপ থাকেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনুমতি নিয়ে ফের বলা শুরু করেন। এখানে উল্লেখ্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকলেও তিনি কিন্তু একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এর আগে তার কাছ থেকে মামলা অন্য আইনজীবীকে দেওয়ায় বেজায় চোটপাট করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা সবটা একদম আক্রমণও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য পরে অন্য যুক্তি সামনে এনেছিলেন। কি বলবেন? কল্যাণ ব্যানার্জির এই পুরোটাই তার ব্যক্তিগত নানা রকম সমীকরণের বিষয় বলে আমার ধারণা। আহ, এটা ঠিক যে বাকিদের মতো কল্যাণ ব্যানার্জিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাড়া বা তৃণমূলের প্রতীক ছাড়া, যে প্রতীকটা আছে এখনো পর্যন্ত, সেটা ছাড়া তিনি কতটুকু লড়াই করতে পারবেন, জিততে পারবেন আগামী নির্বাচনে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে শ্রীরামপুরের লোকেদের। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা আগেও বলেছি, আমার ব্যক্তিগত ধারণা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে তৃণমূল এবং তৎকালীন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নানা রকম মামলা, এবং সেই মামলা থেকে ফি বাবদ লক্ষ লক্ষ টাকা রোজগার করা। তাই ও যতই মুখে বলুক, কতটা বিপ্লবী হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর যদি বিপ্লবী হয়ও, তাহলে তারপরে আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কতটুকু অস্তিত্ব থাকবে, এই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেঁচান, কিন্তু তারপরে আর কিছু করে উঠতে পারেন না। সুস্মিতা, ক্রিমিনাল, খুনি, একদম লাইভে মদন মিত্র এইসব বলাতেই 10 কোটির
নোটিশ ধরালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মৈত্রকে। প্রসঙ্গত ঋতব্রতর যে শিবির, সেই তৃণমূলে যোগ দেওয়ার পরই গত 19শে জুলাই ফেসবুক লাইভে এসে ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মদন মিত্রকে কিন্তু বলতে শোনা গিয়েছিল যে অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করেন, অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আরো বলেছিলেন যে একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি, যে চমকে ধমকে লাভ নেই, তুই ডায়মন্ড হারবারের যাকে তাকে চমকাতে পারিস, আমাকে চমকানোর চেষ্টা করিস না, আমি এগুলোকে পাত্তা দিই না। আর জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনারা যা বলছেন বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। কি বলবেন? মদন মিত্র একটা মানে বেশ রঙিন চরিত্র। আহ এখন এইটা মদন দাকে জিজ্ঞেস করাটা খুব জরুরি যে আপনার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করেছে, মানে কি অভিষেক জানে আপনার কাছে 10 কোটি টাকা আছে? এটা আমি জানি না। তো এই 10 কোটির হিসেবটা কিভাবে হলো, কোন মান সম্মানের বিচারে অভিষেকের সম্মান, তার দাম বা মূল্য 10 কোটি টাকা, আমার কোনো ধারণা নেই। তবে এটা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের যখন কিছু ছিল না, তখন কিন্তু এই মদন মিত্র এবং আরো কয়েকজন যারা এখন আর নেই, হয় দলে নেই অথবা এই পৃথিবীতে নেই, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টিকিয়ে রেখেছিল সংবাদ মাধ্যমের সামনে। সেটা সিঙ্গুরেই হোক, আর সেটা তারপরে সিঙ্গুর সংক্রান্ত 26 দিনের তথাকথিত অনশনই হোক, বা মাঝরাত্রিরে হঠাৎ করে কোনো 21শে জুলাইয়ের ক্রাইসিস হোক, যে কোনো ক্ষেত্রে এখন যারা কথা বলছে তারা তো এই সেদিনের ছেলে। মদন মিত্র প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আগলে রেখেছিলেন, তার মনে হয় এই জায়গাতে অনেক কিছুই বলার অধিকার আছে, তিনি বলছেন। এখন বাকিটা ওদের আম, ভেতরকার পারিবারিক বিষয়। তৃণমূল কংগ্রেসের মদন মিত্রও তাই, অভিষেক ব্যানার্জিও তাই। সেটা মদন মিত্র বুঝে নেবে যদি তার বোঝার মতো ক্ষমতা থাকে, আর অভিষেক ব্যানার্জি বুঝে নেবে তার যদি 10 কোটি টাকা আদায় করার মতো সুযোগ হয়। প্রসেনজিৎ, গতকাল কুণাল ঘোষের একটা সংযোজন ছিল যে আমাদের নেত্রী একজন, বাকিরা আমরা সৈনিক। তৃণমূলের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে মনে রাখবেন মমতাদি আমাদের দল, আমাদের প্রতীক, বাকি কোনো গদ্দারের কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলে গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া আর যাদের কিছু নেই তারা এসেছে বড় বড় কথা বলতে। কি বলবেন, সমর্থন করেন কুণাল ঘোষের এই মন্তব্য? না, ওর তো যে কোনো কিছু বলে দিলেই যদি আমরা সেটাকে খবর করি তাহলে ও বলতেই থাকবে। তো সেই জন্যই মানে যত রকমের কথা বলা যায় বলে যাচ্ছে। দেখ, একটা লোকের সকাল থেকে উঠে কিছু কাজ থাকা দরকার। এখন এই যে তথাকথিত মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের, তার সত্যি কথা বলতে কি সকালবেলা উঠে কোনো কাজ নেই। বিভিন্ন দফায় তিনি নানা রকম ভাবে আহ, পরিচিত অপরিচিত সবাইকে ডেকে ডুকে এদিক ওদিক করে ব্যবস্থা করে কিছু তথাকথিত বাইট দেওয়ার চেষ্টা করেন, এবং যেগুলো যেহেতু এর আগে তৃণমূল কংগ্রেসে কেউ কথা বলতো না, এখন তো তৃণমূল কংগ্রেস কালীঘাটে কথা বলার মতো কেউ নেই অবশিষ্ট, তাই ও বলে যাচ্ছে। ও বলে যাচ্ছে তাই ওর পাবলিসিটি হচ্ছে। এখন পাবলিসিটি যদি ও মনে করে যে তার জন্য যা খুশি তাই বলা যায়, তো বলা যায় তাহলে। ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে একদম চরম একটা বাজ ক্রিয়েট হয়েছে। সেই ককরোচ জনতা পার্টিকে কিন্তু সমর্থনের কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বললেন দিল্লির আন্দোলন প্রসঙ্গে যে দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সাপোর্ট প্রথম থেকেই ছিল, আছে, থাকবে শেষ পর্যন্ত। আরশোলাদের মতো দেশবিরোধী শক্তিকে সমর্থন, এটাও কি ভাবা যায়? আমি না গত 2-3 দিন কোনো না কোনো সময় দিল্লিতে থাকার কারণে ওই এলাকা দিয়ে প্রচুর বার ঘোরাঘুরি করেছি। নিজের আনন্দে নিজে ব্লগ করি যখন, তাতে টুকটাক ব্লগও করেছি। এখন এটা যদি ভারতবর্ষের ক্ষমতা পরিবর্তনের আন্দোলনের একটা শুরু বলা যায়, তাহলে এটা দুঃখজনক বিষয়। তার কারণ হচ্ছে যে আন্দোলন হতেই পারে, যে কোনো সময় আন্দোলন হওয়া অত্যন্ত জরুরি। মজার কথাটা হচ্ছে যে টুকটাক যাদের দিল্লির রাজনীতি সম্বন্ধে ধারণা আছে, লোকজনকে চেনা আছে, এই আরশোলাদের এখানে দিল্লির আম আদমি পার্টি লোক সরবরাহ করেছে, এবং পুরোটাই। আর ওই যন্তর মন্তর থেকে, না, একটা ভূগোল বোঝাটা খুব জরুরি। যন্তর মন্তর থেকে পার্লামেন্ট এইটুকু জায়গার মধ্যে, এটা এতটাই ছোট জায়গা যে এখানে 1000-5 লোক হলেই কিন্তু অনেক লোক মনে হয়। তো যেমন আমাদের এই আগে এক সময় এসপ্ল্যানেড ইস্টে জমায়েত হতো, যেখানে
কেসি দাসের দোকান সেই রাস্তায়। তো তখন অল্প কিছু লোক আনলেই জায়গাটাকে মনে হতো ভর্তি হয়ে গেছে, বিশাল লোক হয়েছে। বা এখনো যারা রানী রাসমণি রোডে কোনো বিক্ষোভ দেখায়, কিছু লোক আনলেই মনে হয় যেন অনেক লোক এসে গেছে। এখন হয়েছেটা কি, যে সেদিন ওই একটা আহ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সমস্ত জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে সারাদিন ধরে আরশোলা 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 করে খবর হয়েছে। তাতে রাহুল গান্ধীও মনে হয়েছে যে আমি তো খবরের হেডলাইন থেকে টপকে গেছি, আর এখন এই মমতা, উদ্ধব এরা সবাই ভাবছে যে আমাদের এখন খবর হতে গেলে, এরা সব খবর হওয়ার আহ উত্তেজনায় এখন আরশোলাদের সঙ্গে ডানা মেলবার চেষ্টা করছে। এর ছাড়া আর কোনো কারণ নেই। আহ বাকি যে নিট নিয়ে প্রশ্ন, সেই নিটের দ্বিতীয়বার পরীক্ষা হয়ে কাউন্সিলিংও বোধহয় শুরু হয়ে গেছে বা আজকালের মধ্যে হবে। মানে যারা যুব সমাজ সত্যি করেই ভবিষ্যতের ভারত তৈরি করবে বলে নানা রকম ক্ষেত্রে নানা রকম যখন আরশোলাদের কারবার চলছে, তখন ওই বয়সী কতগুলো ছেলে একটা স্যাটেলাইট বানিয়ে সেটাকে আকাশে ছুঁড়ছে। হ্যাঁ, বেসরকারি স্যাটেলাইট প্রথম ভারতবর্ষ থেকে উড়ে গেল। তো সেইটা বেশি জরুরি, না ওইখানে গিয়ে নানা রকমের শুকনো ভেজা নেশা করে দেশের উম, সংবাদ মাধ্যমে অল্প বিস্তর খবর হওয়ার চেষ্টা করে এই যে সমস্ত ছবিগুলো দেখানো হচ্ছে না, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং তৃণমূলের আমলে এরকম অজস্র ছবি তৈরি হয়েছে। যে যে পশ্চিমবঙ্গে একজন সাংসদ রাস্তা দিয়ে রক্তাক্ত হয়ে দৌড়ে দৌড়ে গেছে, তার নাম খগেন মুর্মু। কি বাতেলা মারে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েটা! ভারতবর্ষের কোথাও হয়নি যে একজন সাংসদ রক্তাক্ত অবস্থায়, তিনি ত্রাণ দিতে যাচ্ছিলেন এক জায়গায়, রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলতে বলতে, মানুষকে ঢপ মারতে মারতে, বাতেলা মারতে মারতে এমন একটা জায়গায় চলে গেছে। এবং এদের যারা সমর্থক এবং বামপন্থীরা, সেগুলো এতটাই জানোয়ার যে তাদের হাতে এটা দৃষ্টিতে আসে না যে যে কোনো সময় বামপন্থীদের সরকার এসইউসিআই এর ছেলে মেয়েদের কেসি দাসের সামনে এরকম করেই পেটাতো। যে কোনো কেউ পার্লামেন্টের মতো একটা অতি সংবেদনশীল একটা জায়গাতে ঢোকার চেষ্টা করবে, তো ওদেরকে গায়ে মাখন দিয়ে চাটবে নাকি সরকার বা দিল্লি পুলিশ? যা পেদানোর দরকার তাই পেয়ে দিয়েছে। এখানেও পেদানো হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং যাবে বলে জ্যোতিবাবু গুলি করে 13 জনকে মেরে দিয়েছিল, আর এরাই আজকে বড় বড় কথা বলছে যে ককরোচের ওপরে লাঠিচার্জ হচ্ছে কেন। বেশ হয়েছে, আবার কি হবে? আবার গেলে আবার হবে, যে কোনো জায়গায় হবে। এখানেও বিধানসভা গেলে এখানেও বিধানসভাতে লাঠিচার্জ হবে, আগেও হয়েছে, এখনো হবে। বেঁচে গেছি, চোরগুলো সব বিজেপিতে চলে গেছে, একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। সত্যি কি তাই? চোরগুলো এতদিন তৃণমূলে তো ছিল। সেটার উত্তর দিক আগে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা যদি চোরই হয়, তাহলে আগের দিন পর্যন্ত ওরা কোথায় ছিল? ওরা তো ছিল কালীঘাট তৃণমূলের সঙ্গেই। তখন ওরা কি ছিল, আর এখন ওরা চোর কি করে হলো? দাদা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, মদন মিত্রদের মতো নেতাদের নিয়ে দীর্ঘদিন বিজেপি কঠোর সমালোচনা করেছে। এখন তাদের ঘনিষ্ঠ বা একই রাজনৈতিক সংস্কৃতির নেতাদের দলে নেওয়া হলে সেই অবস্থানের সঙ্গে কি বিরোধ তৈরি হচ্ছে না? প্রথম কথা হচ্ছে, যে রাজনীতি করতে এসছে, আমার তো মনে হয় না বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম কেউ এখানে একটা সমাজসেবা নাম করে কোনো একটা অনাথ আশ্রম খোলেনি। সবাই রাজনীতি করতে এসছে, তৃণমূলও রাজনীতি করছে, বামপন্থীরাও রাজনীতি করছে, বিক্ষুব্ধ তৃণমূলও রাজনীতি করছে, কংগ্রেস যারা আছে তারা সবাই রাজনীতি করছে। রাজনীতির ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে সমস্ত জাতীয় স্তরের রাজনৈতিক দল তারা অনেক কিছু করে, তাদের করতে হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মেজরিটি থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে গেছেন এবং তাদেরকে পদত্যাগও করাননি। তাদেরকে ওই অবস্থাতেই বিধানসভাতে রেখে দিয়েছেন, খাতায় কলমে বিজেপি, কাজের সময় তৃণমূল। তো এটা বিজেপি করেছে। এখন যদি ক্ষমতা থাকে বিজেপির বিরুদ্ধে লড়ে নাও। আর বিজেপির সম্বন্ধে যে ধরনের কথা সংবাদ মাধ্যম বলছে, যদি সেটা সত্যি হয় যে বিভিন্ন বিল পাস করানোর জন্য ওরা করেছে, তো এটা তো ওদের কাজের মধ্যে পড়ে। বিল পাস করাবে, তার জন্য সংখ্যা চাই। এরা যদি যায়, এক তো বিজেপিতে এরা এখনো পর্যন্ত জায়গা পায়নি।
যে তিনজন পেয়েছেন তারা বাদে বাকিরা কেউই জায়গা পাননি, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর প্রকাশচিক বড়াই। ভবিষ্যতে এরা কি করবে না করবে সেটা তো তাদের ব্যাপার। এটা এই নিয়ে তো ন্যায় অন্যায়ের বিচার অন্তত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় না করলেই ভালো হয়। আপনার ব্যক্তিগত অবস্থান কি? তৃণমূল থেকে আসা সব নেতাকে কি গ্রহণ করা উচিত, নাকি যাদের ভাবমূর্তি ও অতীত বিতর্কিত তাদের ক্ষেত্রে কঠোর নীতি থাকা উচিত? তৃণমূল কংগ্রেস এই বিজেপি কি করবে তাতে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না, এবং নেইও। যা করবে সেটা ওদের রাজনৈতিক সিদ্ধান্ত, এবং তারা যারা যাবেন তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে দলবিরোধী দলত্যাগ বিরোধী যে আইনটা তৈরি হয়েছিল সেটা কংগ্রেসের এই ধরনের একটা ভয়ঙ্কর ভাবে বিভিন্ন দল ভাঙানোর একটা খেলা যখন শুরু হয়েছিল সেটাকে আটকানোর জন্য করা হয়েছিল। তো তারপরে এখন সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা এখনকার রাজনীতির যারা কুশীলব আছেন তারা ঠিক করবেন। কে কোথায় যাবে তাতে আমার কি বলার আছে। নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম বিধানসভার অন্দরে। একদম তপ্ত হয়ে উঠলো বিধানসভা চত্বর। কালীঘাটপন্থী তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে একদম বের করে দেওয়া হলো হাউসের ভেতর থেকে। একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরে বিশৃঙ্খলা তৈরি না করার জন্য। তবে কুণাল ঘোষ তা শোনেননি। এরপরই অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর নির্দেশে একদম মার্শাল ডেকে কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হলো হাউস থেকে। একজন বিধায়ককে রীতিমতো ঠেলে ধাক্কা মেরে এইভাবে বের করা হয়েছে। সেই মানে ঘটনা নিতান্তই মনে পড়ে। এটাই নিয়ম, এইটাই নিয়ম। যুগ যুগান্তর ধরে যবে থেকে ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে, কোনো রকম ছেঁচড়া নিজের এলাকায় যদি পাবলিসিটি পাওয়ার জন্য এরকম বাঁদরামো করে বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভার বিরুদ্ধে, এটাই ভেতরে এটাই করা হয়। এবারে সেই ছবিটা ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্টে লাগিয়ে দেবেন বেলেঘাটা এলাকাতে, তো কুণাল ঘোষ বড় নেতা হয়ে গেল, ওরই তো লাভ হয়েছে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। নাছোড় জান্তার মান্তার, পাঞ্জাবের চাষিরাও তৈরি পাশে দাঁড়াতে। কতটা উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে? হ্যাঁ, উদ্বেগজনক তো বটে, কিন্তু সেটা নরেন্দ্র মোদীর সরকারের ভবিষ্যৎ নিয়ে নয়, ভারতবর্ষের নিরাপত্তার খাতিরে এটা অত্যন্ত উদ্বেগজনক। কারণ সামান্য যদি কারুর বোধবুদ্ধি থাকে, সামান্য যদি কেউ আহ নাড়াঘাটা করে, এদিক ওদিক খুঁজে দেখে, চাষিরা কাদের দ্বারা মদতপুষ্ট, এরা কাদের দ্বারা মদতপুষ্ট। এখন যদি কেউ মনে করে যে কেন্দ্রের সরকার সেই সময় ওই 3টে কৃষি আইন বাতিল করে দিয়েছিল বলে বোধহয় বিশাল বিপ্লবী ওখানে আন্দোলন হয়েছে, এমন ভাবার কোনো কারণ নেই। মুশকিলটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা 24 ঘন্টা রাজনীতিটা করে, এবং রাজনীতিটা গন্ডগোল হলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করে, এবং যে কোনো রাজনৈতিক দলের সেটাই করা উচিত। কংগ্রেসের মতো রাজনৈতিক দল তারা শোধরায়নি বলে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তৃণমূলের মতো কংগ্রেস রাজনৈতিক দল তারা শোধরায়নি বলে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সিপিআইএম এর মতো রাজনৈতিক দল তারা শোধরায়নি বলে এই অবস্থায় দাঁড়িয়েছে। এখন দেখা যে বিজেপি নিজেদেরকে শুধরে নেয় কিনা। তবে এই যে চরিত্রগুলো যেগুলো যন্ত্রমন্ত্রে ঘুরে বেড়াচ্ছে, সেই চরিত্রগুলোর প্রত্যেকটার একটা করে গোয়েন্দা রিপোর্ট তৈরি আছে, কিন্তু সবসময় সব পদক্ষেপ তো আর ওইভাবে করা যায় না। নিঃশব্দে কিছু একটা হবে, হচ্ছে। প্রশ্নটা আমার শেষ একটাই প্রশ্ন। অন্যদিকে যাদবপুরে কলকাতার বামেরা স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এরা কোথা থেকে কাদের দ্বারা পরিচালিত বলে আপনি মনে করছেন? ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্রুত সতর্ক হওয়া উচিত নয় কি? কারণ ভারতের সদ্য নির্মিত হাইড্রোজেন ট্রেনটিও পাথর ছুঁড়ে ভেঙে দিয়েছে বাম এবং আরশোলারা। কি বলবেন? না, এই কারণেই তো পশ্চিমবঙ্গে পুরনো সরকারটা যেটা ছিল সেটা 2026-এ পরিবর্তন হওয়াটা জরুরি ছিল। কারণ তা যদি না হতো তাহলে এই যে স্লোগান যাদবপুরে উঠেছে, এই স্লোগান পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে উঠত। পরিস্থিতিটা সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। আর এই সমস্ত উৎকট, আমি আমার নিজের ব্লকেও বলেছি, গায়ে বোঁটকা গন্ধ। এদের এই যে সমস্ত বিপ্লবের নামে বিচিত্র পোশাক আশাক পরে বিচিত্র চেহারা নিয়ে হয় যাদবপুরের এডবি বাস স্ট্যান্ড অথবা যন্তর মন্তরে পৌঁছানো, এগুলো দিয়ে না মানুষের কাছাকাছি পৌঁছানো যায় না। এটা যে কবে এরা শিখবে আমি কিছুতেই বুঝতে পারছি না।
মানে তুমি তো সাংবাদিকতা করো, তোমার যা বয়স আর ওদেরও বয়স একই, বা তোমাদের যারা সহকর্মী আছে তার কাছে কি যায় আসে? আমি তো এই বিষয়গুলো আমি জানি না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত, কত ভালো আমি সাংবাদিকতা করব সেটা নিয়ে ব্যস্ত। এগুলোকে পেটে খাবার জোটায় কে? এদেরকে থাকার জায়গার দায়টা কে? প্রত্যেকটা জিনিসের একটা খরচা আছে। তোমাকে যদি বা তোমার কোনো সহকর্মীকে 30 তারিখে বা 1 তারিখে বা যেদিনের মাইনের ডেট আছে সেদিনে যদি মাইনে না দেওয়া হয়, তাহলে তুমি খেতে পারবে? পারবে না। এইগুলো খায় কি করে? আমার এক আমার নয়, আমাদের অনেকেরই সেই 8-এর দশকের গুরুদেবরা শিখিয়ে গেছেন যে যার সঙ্গে আলাপ হবে তাকে জিজ্ঞেস করবে প্রথমে আপনি খান কি করে, মানে কিভাবে আপনার গ্রাসাচ্ছাদন চলে। তো আমারও সেই এরকম অনেক রাজনৈতিক নেতাকে আমার প্রশ্ন ছিল, এবং এই সমস্ত উৎকট বিচিত্র প্রাণী জীবগুলোকে আমার প্রশ্ন যে তোরা খাস কি করে, কে তোকে খাওয়ায়?